আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। মোহাম্মদ ইউনূস 11 জন প্রতিনিধিকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন গঙ্গা এবং তিস্তা চুক্তি রিনিউ করার জন্য। কিন্তু তিস্তা চুক্তি নিয়ে ভারত সরকার কোনো কথাই বলতে রাজি হয়নি, কারণ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে মান্যতাই দেয় না ভারত সরকার। কিন্তু গঙ্গা চুক্তি নিয়ে এই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সরকারের একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগে তারা বলেছিল ভারত নাকি ইচ্ছাকৃত গঙ্গার জলকে দিনের পর দিন আটকে রেখেছে। এর ফলে বাংলাদেশে বিভিন্ন সময় খরা দেখা দিচ্ছে এবং এই গঙ্গা নদী যখন বাংলাদেশে ঢোকে, অর্থাৎ পদ্মা নামে যখন এই নদী প্রবাহিত হয়, তখন পদ্মা নদীতে যে জলের সমস্যা সৃষ্টি হচ্ছে তা নাকি ভারত দ্বারা তৈরি হওয়া একটি কৃত্রিম জলের সমস্যা। আর বাংলাদেশ থেকে এই সকল সমস্ত সংঘর্ষকে কাঁধে নিয়ে 11 জন এলেন ভারতবর্ষে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে রিপোর্ট তৈরি করতে। আর এই রিপোর্ট তৈরি করে তারা যে কথাগুলো বললেন, আমার মনে হয় লজ্জায় মুখ ঢাকা উচিত মোহাম্মদ ইউনূসের। কারণ তার নিজের লোক সাংবাদিক সম্মেলন করে তারা বলতে বাধ্য হলেন এই সমস্ত দাবি চূড়ান্ত ভিত্তিহীন। গঙ্গা নদীতে যে জলের সমস্যা তৈরি হয়েছে তা একদম প্রাকৃতিক উপায়ে, এর পিছনে ভারতের কোনো হাতই নেই, ভাবতে পারেন। অথচ বাংলাদেশের পক্ষ থেকে দিনের পর দিন প্রত্যেকটা ইস্যু নিয়ে ভারতকে কাঠগড়ায় তোলার যে পরিকল্পনা এবং ষড়যন্ত্র তারা করেন, এর বিপক্ষে এই ধরনের স্টেটমেন্ট যখন তাদের নিজেরই লোক দেয়, তখন সাংবাদিক সম্মেলন করে ভারতের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত করার জন্য একটা দুঃখ প্রকাশ কি করবেন পররাষ্ট্র উপদেষ্টা? এই প্রশ্ন কিন্তু দিনের শেষে উঠেই যায়। আর কিসের জন্য এবং কার মদতে দিনের পর দিন ভারতকে আক্রমণ করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আজ তলানিতে নিয়ে গেল এই মোহাম্মদ ইউনূস, এই জবাবও কোথাও না কোথাও আন্তর্জাতিক মঞ্চে কিন্তু তাকে দিতে হবে। কি হয়েছে আসল ঘটনা? শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের একটি চুক্তি হয়। সেই চুক্তি হয়েছিল 1996 সালে, এবং এই চুক্তির যদি আপনার ডেট দেখেন তাহলে দেখবেন 1996 সালের 12ই ডিসেম্বর হওয়া এই চুক্তিতে পরিষ্কারভাবে কিছু নির্দিষ্ট ক্লজের কথা উল্লেখ করা হয়। যেহেতু গঙ্গা নদী ভারতবর্ষে উৎপত্তি হয়েছে, গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে, পদ্মা নদী নাম নিয়ে, তারপর গঙ্গা নদী পদ্মা নাম নিয়ে বাংলাদেশে গিয়ে মোহনায় মিশেছে। এবার প্রশ্ন হলো, ভারত এবং বাংলাদেশের চুক্তিতে এমন কি ছিল সেই চুক্তি নাকি লঙ্ঘন করেছে ভারতবর্ষ? এই অভিযোগ এই মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন করে এসছে। চুক্তির 4টে ক্লজ আজকে আপনাদের আমি বলতে চাই। এই ভিডিওটা আপনারা ডিটেলে দেখবেন, তাহলেই বুঝবেন কিভাবে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে ভারতের নাম বদনাম বিভিন্ন কিছু করার চেষ্টা করছে দিনের পর দিন। এই চুক্তিতে কি ছিল? এই চুক্তি কিন্তু 1996 সালে হওয়া, জুলাই মাসে। সেই চুক্তি আজকের দিনে দাঁড়িয়ে কি কি পয়েন্ট এই চুক্তিতে এসে দাঁড়িয়েছে আমি একটু আপনাদের বলে দিই। সেই চুক্তিতে ছিল ফারাক্কা অঞ্চলে ভারত এবং বাংলাদেশের দুই পক্ষের বিশেষজ্ঞরাই পরিদর্শন করবেন। কারণ ফারাক্কা কি? ফারাক্কা হলো গঙ্গার প্রবাহে ভারতবর্ষের শেষ প্রান্ত। ফারাক্কার পরই এই নদী বাংলাদেশে ঢুকে যায়। ফলে ফারাক্কাটাকে পেরিমিটার করে এই পুরো বিষয়টা হিসাবের আওতায় নিয়ে আসা হবে বলে বিভিন্ন চুক্তিতে, এই চুক্তিতে কিন্তু বিভিন্ন ক্লজে উল্লেখ করা হয়েছে। তারা বলছেন যদি এই ফারাক্কা নদীতে গঙ্গা নদী 70,000 কিউসেকের কম জল প্রবাহিত করে, তাহলে দুই দেশই 50-50 এই জলের ভাগ পাবে। অর্থাৎ 70,000-এর কম যদি জল প্রবাহিত হয় গঙ্গা নদীতে, তাহলে দুই দেশই 35,000 করে 35 কিউসেক হাজার করে জল কিন্তু পাবে, একদম চুক্তিতে লেখা। দ্বিতীয় ক্লজে লেখা ছিল যদি 70,000-এর বেশি কিন্তু 75,000-এর কম কিউসেক জল এই গঙ্গা নদী থেকে আসে, তাহলে বাংলাদেশ পাবে 35,000 কিউসেক জল, আর বাকি জল কিন্তু পাবে ভারতবর্ষ। স্বাভাবিকভাবেই ভারত যেহেতু নদীর একদম উৎপত্তি স্থলে আছে, এবং পুরো নদীর যদি আপনারা গতিপথটাকে দেখেন তাহলে দেখবেন উচ্চ গতি থেকে নিম্ন গতিতে নদী কিন্তু প্রবাহিত হয়। ফলে ভারতবর্ষ এখানে 40,000 কিউসেক জল পাবে, এবং চুক্তি মারফত বাংলাদেশ পাবে 35,000 কিউসেক জল। যদি জল ধারণ ক্ষমতা টোটাল পরিমাপ করে দেখা যায় ফারাক্কা অঞ্চলে 75,000 কিউসেকের বেশি আছে, অর্থাৎ 70,000-এর বেশি 75,000-এর কমে এই ক্লজ। পরবর্তীতে বলা হয় যদি 75,000 ক্লজের বেশি থাকে তাহলে ভারতবর্ষ পাবে 40,000 কিউসেক জল।
বুঝতে পারলেন? মানে যদি ৭৫,০০০-এর কম থাকে কিন্তু ৭০,০০০-এর বেশি থাকে, তাহলে বাংলাদেশ পাবে ৩৫,০০০ কিউসেক জল, বাকিটা পাবে ভারতবর্ষ। কিন্তু যদি ৭৫,০০০-এর বেশি যদি জল থাকে, কিউসেক জল থাকে, তাহলে ভারতবর্ষ এখানে কিন্তু পাবে ৪০,০০০ কিউসেক জল, বাকি জলটা কিন্তু বাংলাদেশ পাবে চুক্তি মারফত। যদি এমার্জেন্সি কন্ডিশন হয়, অর্থাৎ এই নদী হঠাৎ করে কোনো প্রাকৃতিক দুর্যোগের আওতায় পড়ে এবং যদি দেখা যায় এই পার্টিকুলারলি নদীতে ৫০,০০০ কিউসেক জল প্রবাহিত হচ্ছে এমার্জেন্সি ইস্যুতে, তাহলে কি হবে, দুই দেশ এক সপ্তাহের মধ্যে কনসাল্ট করবে নিজেদের মধ্যে এবং তৎক্ষণাৎ তারা এমার্জেন্সি ইস্যুতে একটি নতুন চুক্তি করে এই ৫০,০০০ জলের কে কতটা পাবে তা কিন্তু ডিসাইড করবে। এই চুক্তি ৩০ বছরের চুক্তি ছিল এবং ৩০ বছর পর এই চুক্তি রিনিউ করা হবে নাকি তা কিন্তু দুই দেশের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে। আর এই বাংলাদেশ সরকার এই চুক্তি মারফতে বা দাবি করছে ভারত নাকি দিনের পর দিন এই চুক্তিকে অমান্য করেছে এবং ভারত নাকি বর্তমানে গঙ্গা নদীতে একের পর এক ব্যারেজ তৈরি করে, ফারাক্কা ব্যারেজ তৈরি করে বাংলাদেশকে তার প্রাপ্য জল থেকে বঞ্চিত করছে। আর ভারত বলছে এই ফারাক্কা ব্যারেজ তৈরি করাতে আদতে বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে না, বাংলাদেশের কিন্তু লাভই হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের এক উপদেষ্টা, সম্ভবত পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা সম্ভবত, যিনি সেন্ট মার্টিনস দ্বীপটিকে আমেরিকার হাতে পাকাপাকিভাবে তুলে দেওয়ার বন্দোবস্ত করছেন এবং সেন্ট মার্টিনস দ্বীপটিকে পরিবেশ দূষণের নাম করে তালা ঝুলিয়ে দিয়েছেন, তিনি একটি ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন রেনফল ডাটা ভারত নাকি শেয়ার করছে না, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার ফলে গঙ্গা নদীর জলপথ জলে উপচে পড়েছে, কিন্তু ভারতবর্ষ চুক্তি অনুযায়ী আগের জলই পাঠাচ্ছে। এই রেনফল ডাটা নাকি ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে না। রেজওয়ানা কিন্তু, অর্থাৎ বাংলাদেশের পরিবেশ দপ্তরের যে উপদেষ্টা, তিনি কিন্তু এই ধরনের কথা শেয়ার করেন। ভারত সরকার কিন্তু প্রত্যেকটি ইস্যুতে কড়া বিবৃতি দিয়ে জানান মিথ্যা কথা অন্তত বলবেন না, আমরা সমস্ত ডাটা চুক্তি মারফতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরবর্তীকালে বাংলাদেশের তোলা একাধিক অভিযোগকে গুরুত্বই দেয়নি ভারত সরকার এবং এরপরেই ১১ জন প্রতিনিধিকে ভারতে পাঠান মোহাম্মদ ইউনূস। তারা ৪ থেকে ৬ মার্চ ভারতবর্ষে থাকবেন। ৭ই মার্চ পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের সঙ্গে একটি মিটিং করে তারা ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার মতো ঢাকাতে ফিরে যাবেন। আর এই ৬ তারিখ, অর্থাৎ আজকে যখন এই ডাটা আমাদের সামনে এসছে, তখন তারা স্বীকার করে নিচ্ছেন মোহাম্মদ ইউনূসের এই উপদেষ্টারা যে সকল অভিযোগ ভারতের বিরুদ্ধে করেছিল তা সবটাই ভিত্তিহীন এবং ফারাক্কা ব্যারেজে গিয়ে তারা বুঝতে পেরেছেন গঙ্গা নদী শুকিয়ে যাচ্ছে প্রাকৃতিক কারণে। এর পিছনে ভারতের কোনো ষড়যন্ত্র আপাত দৃষ্টিতে রিপোর্টে উল্লেখ করার ক্ষমতা হলো না মোহাম্মদ ইউনূসের এই সকল সাগরেদদের। বাংলাদেশের এই প্রতিনিধি দলের হেড, যার নাম হলো মোহাম্মদ আবুল হোসেন, তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন জানুয়ারিতে গঙ্গা নদীর গতিপথে জল ঠিকই ছিল, অর্থাৎ আমরা চুক্তি অনুযায়ী জল পাচ্ছিলাম, কিন্তু ফেব্রুয়ারিতে পদ্মাতে জলের পরিমাণ হঠাৎ করেই কমে যায়। কিন্তু বর্তমানে আমরা এখানে এসে বুঝলাম যে পরিমাণ জলের পরিমাণ ফেব্রুয়ারিতে কমে গেছে তা স্বাভাবিক নিয়মেই হয়েছে। অর্থাৎ প্রশ্ন হলো, এই ফেব্রুয়ারি মাস জুড়ে টানা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টারা দিনের পর দিন ভারতকে হুমকি দিয়েছেন, তিস্তাতে চীনের সঙ্গে চুক্তি করার একটা হুঁশিয়ারি তারা দিয়েছেন, গঙ্গাতে জল বন্টন চুক্তি ভারত অমান্য করছে সেই কথা বলেছেন। আর ওদের লোক এসে আজকে কলকাতায় বলছেন যে যেটা হয়েছে স্বাভাবিক নিয়মেই হয়েছে, একদম কোট আনকোট এই কথাই বলেছেন এই প্রতিনিধি দলের যিনি প্রধান, সেই মোহাম্মদ আবুল হোসেন। এবার আমার প্রশ্ন হলো, আপনারা দিনের পর দিন সমস্ত কিছুতে ভারতের বিরোধিতা করুন, কিন্তু লজিক্যাল বিরোধিতা এবং মানুষকে ভাওতা দিয়ে আবেগকে কন্ট্রোল করে বিরোধিতা করার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। আপনারা গঙ্গা নদীর জলবন্টন যে চুক্তি আছে, যেটা ৩০ বছর ধরে ভারত সরকার অক্ষরে অক্ষরে পালন করছে, হঠাৎ করে সে ৬ মাসে আপনার এত কিছু লুফলস কিভাবে পেলেন চুক্তিতে? হঠাৎ করে ৬ মাসে কেন আপনাদের মনে হলো ভারতবর্ষ ৩০টা বছর ধরে আপনাদের ঠকিয়েছে? কেন মনে হলো আপনাদের জল ভারতবর্ষ দিতে চাইছে না? অথচ যখন ডম্বুর বাঁধ প্লাবিত হয়ে বন্যা হয়, তখন এই ভারতবর্ষকেই আপনারা কাঠগড়ায় তোলেন। অর্থাৎ সমস্ত ব্যর্থতার কারণ ভারতবর্ষ কি হতে পারে? আমার মনে হয় বাংলাদেশে এখনো কিছু সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা দিনের পর দিন এই ধরনের স্টেটমেন্ট এইগুলো হয়তো সমর্থন করেন না। আজকে পরিবেশ দপ্তরের উপদেষ্টা আরো একটা স্টেটমেন্ট দিয়েছে, কি জানেন? আমি এই স্টেটমেন্টটা দেখে হাসবো না কাঁদবো না কিভাবে রিয়াক্ট করব আমি বুঝতেই পারিনি। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন বাংলাদেশের যত দূষণের পরিমাণ
এই দূষণের জন্য মূল কারণটি হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষ। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমাদের 30 থেকে 35% বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে। সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে, ওইখান থেকে আসে। অর্থাৎ ভারতবর্ষ থেকে দিনের পর দিন নাকি ইলেকট্রনিক্স যে কোম্পানিগুলো আছে তাদের ধোঁয়া ধুলো পার্টিকেলস এগুলো বাংলাদেশে যায়। তার জন্য বাংলাদেশের প্রধান দূষণের অন্যতম কারণ হলো ভারতবর্ষের এই বায়ু প্রভাবিত হয়ে বাংলাদেশে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন হলো, ভারতের বায়ু বাংলাদেশে যাবে নাকি ভারতের বায়ু আমেরিকায় যাবে, তার উপরেও কি ভারত সরকারের নিয়ন্ত্রণ থাকে? দিল্লিতে অন্যতম এখন সব থেকে বড় সমস্যা হলো দূষণ। আমরা যদি হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করে বলি দিল্লির এই দূষণের জন্য পাকিস্তান দায়ী, কারণ পাকিস্তান সব থেকে বেশি যদি বলা নন ইকো ফ্রেন্ডলি একটা যানবাহনকে মেরামত করে রাষ্ট্রকে চালানোর চেষ্টা করে, এবং ওই দেশের দূষণের জন্যই আমরাও ভুক্তভোগী হচ্ছি, তাহলে কি এটা জাস্টিফাই হবে? আপনারা ভাবুন, ঢাকা শহরের দূষণের জন্য এই বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা দায়ী করছে ভারতবর্ষকে, সেখানে গঙ্গা নদীর চুক্তি নিয়ে যে দায়ী করবে না, এটা তো ভাবাই যায় না। মানে এই সকল কথা বলে সাধারণ মানুষকে দিনের পর দিন উস্কে যাচ্ছেন। আমি দেখছিলাম এই রেজওয়ানার এই যে ভদ্রমহিলা যে প্রেস কনফারেন্স করছেন, সেখানে একজন বাংলাদেশি নাগরিক কমেন্ট করেছে। সেখানে তিনি লিখেছেন ভারতবর্ষ নাকি ষড়যন্ত্র করে কয়েক কোটি মশা ছেড়ে দিয়েছে বাংলাদেশে। তাহলে আপনারা একবার ভাবুন কি পরিমাণ ব্রেন ওয়াশ করা হয়েছে বাংলাদেশি মানুষদের। যেখানে এই রেজওয়ানা বলছেন ভারতের বায়ু এসে বাংলাদেশকে দূষিত করছে, তার জন্য বাংলাদেশ সরকার দূষণ নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এইখানে গিয়ে কমেন্ট একজন করছেন শুধু বায়ু দূষণের জন্য ভারত দায়ী নয়, বাংলাদেশে যে মশা এত বেশি তার পিছনেও নাকি ভারতবর্ষ আছে, কারণ উনি জানেন ভারতবর্ষ কয়েক কোটি মশা বাংলাদেশে ছেড়ে দিয়েছে। এবার আপনারা বলুন, একটা জিওপলিটিক্যাল ভিডিওর বিশ্লেষণের মধ্যে এই সকল কথা আমাকে বলতে হচ্ছে, কারণ বিশ্বাস করুন আসলে এই বাংলাদেশের উপদেষ্টারা দিনের পর দিন ভারত বিরোধিতাকে উপজীব্য করে রাজনীতিতে টিকে থাকতে চাইছেন। জয়শঙ্কর বলেছেন না, সকালে উঠে উপদেষ্টারা আমাদের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা সবকিছু মেনে নেব। বাংলাদেশ কি চায় সেটা বাংলাদেশকে ঠিক করতে হবে। আজকে এসে আমার মনে হচ্ছে বাংলাদেশে ঠিক করার হয়তো আর কিছু নেই, এবার যা করার ভারতবর্ষই যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে। কারণ দিনের পর দিন ভারত বিরোধিতাকে এরা যে জায়গায় নিয়ে গেল, এই মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালিয়ে যাবেন। এই সম্পর্ক মেরামত ঠিক কিভাবে করা যাবে সেটাও কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। আর আপনারা কি বিশ্বাস করেন ভারতবর্ষের মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, বর্ডারে গিয়ে 1 কোটি মশা ছেড়ে আসবে যেন বাংলাদেশে মশা হয়? আমি সত্যি জানি না এর কি ব্যাখ্যা হতে পারে। আমি সত্যি জানি না ভারতবর্ষের বায়ু বাংলাদেশে গিয়ে দূষণ কিভাবে করাতে পারে, এবং যদি সেটাও হয় তাহলে নিজেদের দেশে দূষণ নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই ব্যর্থতা কি সরকারের নয়? সেন্ট মার্টিনস তো বন্ধ করে দিয়েছেন, আকাশপথ থেকেও তাহলে বন্ধ করে দিন যেন বায়ু বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আপনাদের দেশে না যায়। আর কি বলবো বলুন, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা।